আমরা খুব আবেগী জাতি। ছোটখাটো ইস্যু নিয়ে, ধর্মীয় ইস্যু কিংবা অন্যকে বিধ ইস্যু নিয়ে আমরা একে অপরের দোষারোপ করে জঞ্জাল সৃষ্টি করি, অশৃঙ্খলা সৃষ্টি করি, তখন উভয় দেশের অমঙ্গল বয়ে নিয়ে আসে। আমি খুব আনন্দিত যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়াতে গেছেন। কি আলাপ করবেন একটু শুনেছি যে পানি চুক্তি আগামীতে, গঙ্গার চুক্তি এই বছরে আসছে আমার। তারপরে আপনার এই ট্রেড, ইন্ডিয়া থেকে গ্যাস এগুলো কিনবেন। যদিও আগের সরকারে বলেছিল যে শেখ হাসিনা বাংলাদেশে বিক্রি করে দিয়েছে, আসলে একেবারে মিথ্যাবাদী এই ইউনূস সরকার। বা একটা বানোয়াট এবং আপনার এদের প্রপাগান্ডা মেশিন ছিল খুব ভালো। তবে ওনারা রিয়ালিস্টিক মনে হচ্ছে সেই দিক থেকে। তবে আওয়ামী লীগের উপরে কি আলোচনা হবে আমি জানি না। আমি মনে করি আমার দল আজকে প্রায় 20 মাস হয়ে গেল আমরা ক্ষমতাচ্যুত। এই 20 মাসে আমাদের যেগুলো সাংগঠনিক কাজ করার প্রয়োজন ছিল আমরা এখন ওই ধারে কাছে নাই। আমরা এখনো এক আশায় আশায় দিন কাটাচ্ছি যে কোনো এক দৈবাক কারণে আমরা ফিরে আসব। আমার মনে হয় ওই আশা টাশা বাদ দিয়ে আমাদের প্রয়োজন, কারণ আমার দেশে বহু তৃণমূলের নেতাকর্মী আছে। আমার মনে হয় ওদের নিয়ে দলটাকে সংগঠিত করতে হবে। সংগঠিত করলে পরে অন্যরা, বিদেশিরা দেখবে যে দল শক্ত অবস্থানে আছে, সংগঠিত, হতাশার মধ্যে নিমজ্জিত নয়। তো তখন তারাও আমাদের সপক্ষে আসবে। আর আমরা যতদিন ওই অন্যই আমাদের দিয়ে দিবে, আমি এটা বিশ্বাস করি না। অন্যরা আপনাকে সাহায্য করবে যখন দেখবে দেশের মধ্যে আপনাদের অবস্থান শক্ত অবস্থান, দেশের মধ্যে আপনারা কিছু করার সক্ষমতা রাখেন, তখন অন্যরা আপনার পাশে এসে দাঁড়াবে বলে আমি মনে করি। শুধু আমার মনে হয় এই ক্ষেত্রে আহ উনি ইন্ডিয়ার সাথে কি আলাপ টালাপ করবেন আই ডোন্ট নো। হ্যাঁ, তবে আমার মনে হয় আমাদের এখন চিন্তা করতে হবে আমার দলে যারা এই চাঁদাবাজ ছিল, যারা আমার দলে করাপশন করেছে, আমার দলে দুর্নীতি করেছে, বদনাম করেছে, পজিশন বিক্রি করেছে পয়সা দিয়ে, এদের বের করে দেওয়া, এদের শাস্তি দেওয়া, হ্যাঁ, ওদের অনুতপ্ত হওয়া এবং দলটাকে শক্ত অবস্থানে। আওয়ামী লীগের মুরব্বস্থানীয়রা প্রায় সবাই জেলে অথবা মারা গেছেন। গুটি করে যাদেরকে আমরা কথা বলতে পাই, প্রফেসর মোমেন তাদের একজন। আওয়ামী লীগ নিষিদ্ধের আইনটা তারা খুব তড়িঘড়ি পাশ করলো। এই আইনটা যেভাবে পাশ করে ফেলবে আপনি কি ভেবেছিলেন স্যার? না, আমি ভাবি নাই। আমি ভাবছিলাম তারেক জিয়া 17 বছর বিদেশে ছিলেন, তিনি যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছেন, কিন্তু মনে হলো যে আসলে পরিপক্কতা অর্জন করেননি। আমার মনে হয় তিনি নিজের পায়েই আপনার কুড়াল মারলেন। কারণ এই ধরনের প্রতিহিংসার রাজনীতি যেটা প্রফেসর ইউনূস সাহেব শুরু করে গেলেন, এই পথই তিনি ধরে চলছেন। এটা সমকালীনের জন্য, অল্প দিনের জন্য ওনার সপক্ষে যাবে, কিন্তু ইন দ্য লং রান উনি বদনাম নিয়ে আসলেন এবং উনি তার স্থায়িত্বটা কমিয়ে ফেললেন। কারণ এখন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। আগামীতে হয়তো এই ওনার বিরোধী দলের এবং ওনার দলের কিছু লোকের অনুপ্রেরণায় বাংলাদেশ নামও পরিবর্তন করে অন্য নামও দিতে পারেন। হ্যাঁ, তারিকিস্তান দিলেও আমি খুব আপনার আশ্চর্য হব না। কিংবা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই লাল সবুজের পতাকাও উনি চেঞ্জ করতে পারেন, কারণ ইনি আপনার সংসদে আপনার এই পাতানো নির্বাচনে ব্রুট মেজরিটি। এগুলো পদক্ষেপ উনি নিতে পারেন, কিন্তু এই সবই হবে স্বল্পকালীন। সময় আপনার সবার জন্য সমান হয় না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, কালকে আর যে কে নিষিদ্ধ হবে আমি জানি না। তবে ইতিহাসের শিক্ষা বড় নির্মম। আওয়ামী লীগ এই প্রথম নিষিদ্ধ হয়নি, আরো বারবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। কারণ আওয়ামী লীগটা কি? আওয়ামী লীগ হচ্ছে সেই একটি দল বাংলাদেশের মানুষের হৃদয়ে যতদিন চাওয়ার প্রার্থনা থাকবে, যতদিন আশা আকাঙ্ক্ষা থাকবে, যতদিন তাদের জীবনের উন্নয়ন তারা চাইবে, যতদিন তারা দেশের ও দশের উন্নয়ন চাইবে, মানবতার জয়গান গাইবে, আওয়ামী লীগ তাদের হৃদয়ে টিকে থাকবে। কারণ আওয়ামী লীগই তাদের স্বাধীনতা দিয়েছে, তা অধিকার আদায়ের আপনার পথ দেখিয়েছে,
তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার পথ দেখিয়েছে। এই আওয়ামী লীগ তাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনার উপহার দিয়েছে। এই আওয়ামী লীগ একটি পীড়িত নির্যাতিত জাতিকে, একটা দুর্গত জাতিকে আপনার উন্নয়নের স্বপ্ন দেখিয়েছে। এই শেখ হাসিনার সরকার একটি দরিদ্রকৃষ্ট বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ, অর্থনীতির সম্ভাবনা দেশ। বিদেশে যেমন সুযোগ সুবিধা লোকে পায়, সেই পাওয়ার শহরকে গ্রাম, এই গ্রামকে শহর বানানোর যে উদ্যোগ, এই উদ্যোগগুলো হাতে নিয়ে যা জনগণের আপনার হৃদয়ের আপনার স্পন্দন, হৃদয়ে আসা। আওয়ামী লীগরে নিষেধাজ্ঞা করলে আওয়ামী লীগ নির্মূল হবে না। আওয়ামী লীগ টিকে থাকবে যতদিন মানুষের হৃদয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন থাকবে, যতদিন মানুষের হৃদয়ে তার ব্যক্তি এবং তার ব্যষ্টির উন্নয়নের জন্য হাহাকার থাকবে, আওয়ামী লীগ টিকে থাকবে। তো এইটা ক্ষণকালীন, এইটা আওয়ামী লীগরা ধ্বংস করতে পারবে না। তারেকের পিতা মেজর জিয়াউর রহমান 1971 সালে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে এটা ঘোষণা করেছিলেন, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন একটা সরকারের অধীনে যুদ্ধ করেছেন। আওয়ামী লীগ সরকার তাকে বীর উত্তম খেতাব দিয়েছিল। এবং জিয়া যখন ক্ষমতায়, ওই সময় একজন সিনিয়র সাংবাদিক আমাকে বলেছেন তখন নাকি একবার বঙ্গবন্ধু এগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব গিয়েছিল তার কাছে। তিনি বলেছিলেন এটা পরিবর্তন করে তো টিকবে না, এগুলো তো থাকবে না, পরিবর্তন করে লাভ কি। জিয়াউর রহমানও কিন্তু এই বিষয়টা মাথায় রেখেছেন। তার সন্তান এটা তার লিগেসিটা একটু ফলো করলো না, এটা কি জামাতের চাপে সে ক্ষমতা থাকতে পারবে? না, মনে হচ্ছে উনি খুব ক্ষমতায় টিকে থাকার ওনার খুব প্রবল ইচ্ছা ও বাসনা, আর অতি সহজে ক্ষমতা পেয়ে গেছেন। তার ফলে উনি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। আর শিক্ষার বোধহয় একটা অভাব, কারণ শিক্ষা মানুষকে মানুষ করে। আর এইটা যদি অনুপস্থিত থাকে তাহলে আপনার ওই ক্ষণকালীন জিনিস নিয়েই বাহাবা নিয়ে ব্যস্ত থাকেন। তো আমার মনে হয় যে উনি বাপের ইতিহাস জানেন না, আর জানলেও ওগুলো তোয়াক্কা করেন না। কারণ একটি অদম্য উৎসাহ যে আমি সরকার প্রধান হব, এইটাই বোধহয় ওনার প্রধান আপনার বাসনা, এই থেকে হয়েছে। তবে এইগুলো দুর্বল প্রকৃতির মানসচিত্র। হ্যাঁ, এই আপনার প্রতিহিংসা রাজনীতি কখনো সুখকর হয় না। হ্যাঁ, তিনি ইতিহাসের হিটলার আপনার এক সময় এই যে ইহুদিদের ধ্বংস করে, অশোয়েজ তৈরি করে, কিন্তু হিটলার টিকে থাকে নাই। আপনার মির্জাফরও বাংলার স্বাধীনতা বিদেশিদের কাছে হস্তান্তর করে, কিন্তু তাকে আজকে আমরা গালি দেই। গালি দিতে হলে মির্জাফর আমরা বলি। তো ইতিহাসের পাতায় এদের কিন্তু বদনাম বেশি। সুতরাং হিটলারকে কেউ পছন্দ করে না, মুসোলিনিকে কেউ পছন্দ করে না, কিন্তু ইনারা যে পথ অবলম্বন করছেন, ওই হিটলারের পথ, মুসোলিনির পথ, মির্জাফরের পথ অনুসরণ করছে। এতে আমার মনে হয় ওনাদের নিজেদেরই আপনার ভবিষ্যৎ অন্ধকার। তবে আমি আপনি শিক্ষার কথা বললেন স্যার, আপনি শিক্ষার কথা বললেন। গতকালকে দেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে এইভাবে হেনস্থার করে তার শিক্ষার বিষয়টা চলে এসেছে। উনি কিন্তু ওই স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে আইন বিভাগে তখন ভর্তি হয়েছিলেন। উনি কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা টিকতে পারেননি, উনি চলে গেছেন ইউনিভার্সিটি থেকে। শিরিন শারমিন চৌধুরী তার একটা মেধাবী স্টুডেন্টের মতোই তিনি কিন্তু উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছেন। কালকে শিরিন শাহ এই হেনস্থা করা হলো, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগের মতো একটা গ্রাসরুট পার্টি, এই দলের হাজার হাজার নেতা কর্মী, কোটি কোটি ভোটার এই দেশে, এই দলটাকে স্বাভাবিক রাজনীতি থেকে যদি সরানোর চেষ্টা করা হয়, এই দলটা তো অন্য পথে চলে যেতে পারে স্যার। দেখেন, আপনার দেশে একাধিক সমস্যা, গ্যাস নাই, লম্বা লাইন, দেশে আপনার হাজার হাজার লোক বেকার,
দেশের হাজার হাজার ছেলে যারা বিদেশে যেত চাকরির জন্য, তাদের পথ বন্ধ। দেশে ডিজেল নাই, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, বাজারে গেলে সবাইকে হিমশিম খেতে হয়। আর আগামী দিনে আরো অভাব হবে, কারণ ডিজেল না থাকলে কৃষক আপনার সেই ক্ষেত করতে পারবে না, তখন দেশে খাদ্য ঘাটতি হবে, দেশে বিরাট রকমের হাহাকার হবে। সরকার এইগুলো অগ্রাধিকারমূলক ইস্যুগুলো, কিংবা এই যে ট্রেড এগ্রিমেন্ট করে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের পথে, প্রায় 400-র অধিক আপনার কারখানা বন্ধ, এইগুলো হচ্ছে তাদের ব্যাংকিং ক্ষেত্রে একটা, কি বলবো, ব্যাংকিং ক্ষেত্রে একটা দেউলিয়াপনা। এইসব ক্ষেত্রে স্টক মার্কেট একেবারে ভরাডুবি, এইগুলো ক্ষেত্রে তাদের বিশেষ নজর দেওয়া দরকার ছিল। এইসব না করে এইগুলোর থেকে মুখ ফেরানোর জন্য কি আওয়ামী লীগ নিষিদ্ধ। আর শিরিন শারমিনের মতো এক শুধু মেধাবী না, অত্যন্ত সৎ, উন্নত হৃদয়ের মহিলা। আমি এইখানে বহুদিন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলাম এই নিউ ইয়র্কে, আর এই শিরিন শারমিন তখন স্টেট মিনিস্টার ছিলেন উইমেন অ্যাফেয়ার্সের। উনি প্রায় আসতেন বিভিন্ন ইউএন এর মিটিংয়ে, তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। তিনি আইপিএর এ আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই মহিলা, যিনি, আমি বহু নেতা দেখেছি, বহু সরকারি কর্মচারীকে আমরা এখানে আপনার রিসিভ করেছি। বাংলাদেশের আইনে সরকারি কর্মচারী বা কিন্তু মন্ত্রী মিনিস্টাররা যখন বিদেশে যান, তখন সরকার তাদের টিএ দেয়, তাদের বিভিন্ন খরচের জন্য টিএ দিয়ে দেয়, প্লাস হোটেল, ওনার কি ক্যাপাসিটি হোটেলের বিলটা পরিশোধ করে। আমাদের প্রত্যেকেই, আই ক্যান সে মোস্ট অফ এই সরকারি কর্মচারী, সচিবরা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের বসরা, ওনারা আসেন, ওনার হোটেলের যে সিলিং থাকে এর থেকে নিচে যদি উনি হোটেলে ঢুকলে পরে ওই ব্রেকফাস্টের টাকাটা ওনারা হোটেল বিলে ইনক্লুড করেন। কিন্তু শিরিন শারমিন চৌধুরী ইজ দি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান যিনি কোনোদিন হোটেল বিলের সাথে তার এই ব্রেকফাস্ট কিংবা অন্যবিধ খরচ ঢুকান নাই। এটা মানে দিস ইজ এ ইউনিক এক্সাম্পল। আমি একবার, উনি গিয়েছিলেন সিলেটের একটা রিজোর্টে, ওনার মা, ওনার খালা এদের নিয়ে। তারপরে সেই রিজোর্টে ওরা, ওই দিন রিজোর্ট গুলো খুব ব্যস্ত থাকে, কারণ ওদের ক্যাপাসিটি বিট থাকে। আর তারপরে সরকারি কর্মচারীরা, বিশেষ করে আপনার এই যে আয়কর বিভাগের লোক, এইগুলো লোক, আর পুলিশের লোক যখন তখন এই রিজোর্টে যান, তাদের কারণে তারা কয়েকটা রুম খালি রাখে, কারণ ওনারা গিয়ে বিনা পয়সায় থাকেন। শিরিন শারমিন চৌধুরী উনি গেলেন, কিন্তু পরিবারের এই আত্মীয় জনকে নিয়ে গেছিলেন, খালাকে, মাকে। উনি কিন্তু রিজোর্টের পয়সার, উনি যে কত খরচ হয়েছে, মানে দিস ইজ এ লেডি, এইরকম এর এক্সাম্পল অফ অনেস্টি, এন এক্সাম্পল অফ ব্রাইটনেস। উনি, আমরা যেই এখানে ইউএনএতে, আমি ইউএনএতে 6 বছর চাকরি করি, যারা বাংলাদেশ থেকে আসেন সরকারি কর্মচারী, সেক্রেটারি সাহেব কে মন্ত্রী সাহেব, তাদের বক্তৃতা আমরা এইখানে ড্রাফটটা প্রিপেয়ার করি। কেউ কেউ কিছু পরিবর্তন করেন, কিন্তু হুবহু সেইটাই পড়েন। ওনারা বেসিক্যালি তুতা পাখির মতো ওটা পড়েন। শিরিন শারমিন চৌধুরী ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, হ্যাঁ, যিনি এসে, মানে খুব কম সংখ্যক আমাদের দেশের রাজনীতিবিদ আছেন, সরকারি কর্মচারী আছেন, আমাদের ড্রাফটার বিরাট রকম পরিবর্তন, ওনারা এসে তুতামাকির মতো পড়ে। শিরিন শারমিন চৌধুরী, আরো দু একজন আছেন এ ধরনের, উনি নিজের থেকে ড্রাফটটা করেন, এবং উনি অত্যন্ত করে ইমপ্রুভ করেন, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে উনি বক্তব্য রাখেন। তার কারণে ইউএনওতে উনি বিশেষ একটা অবস্থান ওনার সৃষ্টি হয়, তার এই ব্যবহার এবং বক্তব্যের কারণে। আমি এই জন্য একসময় মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করলাম যে তখন প্রথম ইউএনওতে ইউএন উইমেন প্রতিষ্ঠিত হয়, আমি আর একজন ডাইরেক্টর, আমি তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আমরা তো অনেকগুলো পজিশনের জন্য চেষ্টা করেছি, কোনটাই পাই নাই, এইবারে আপনার শিরিন শারমিন চৌধুরীকে
আমরা যদি আমাদের নমিনি করি ফর ইউএন উইমেনের হেড অফ দি ইনস্টিটিউশন, একটা নতুন ইনস্টিটিউশন, তাহলে আমাদের সম্ভাবনা আছে জয়লাভের। নেত্রী বললেন যে আপনি শিরিনের সাথে আলাপ করেছেন? আমি বলি না। বলে ওনার সাথে আগে আলাপ করেন। তো ওনাকে বললাম, উনি বললেন যে দেখেন, হ্যাঁ, যে আমি তো বিদেশে অনেকদিন ছিলাম, আমি এখন আর বিদেশে চাকরি করতে চাই না, আপনি অন্য কাউকে জোগাড় করেন, আমি এই দেশেই থাকবো। উনি আসেন নাই। তখন আমারই এক ঘনিষ্ঠ আম, একজন, যিনি একসময় এখানে একসময় চিলির প্রেসিডেন্ট ছিলেন, এবং আমরা এক সময় দুজনে মিলে, তখন উনি প্রেসিডেন্ট না, হ্যাঁ, তিনি অপোজিশনে, আমরা একটা পেপার লিখেছিলাম। হ্যাঁ, আমি তখন আপনার চিলিতে গিয়েছিলাম, ওনার বাসায়ও ছিলাম। তো উনি তখন ক্যান্ডিডেট হন। উনি অসম্ভব ভালো, অসম্ভব। ওনার বাপ তারা কি করে ফেলে, বড় কষ্টে ছিলেন। উনি এমনিতে মেডিকেল ডাক্তার। তো ওনার নাম মিশেল বাচিলে। উনি ক্যান্ডিডেট হন, এবং ক্যান্ডিডেট হওয়ার পরে আপনার উনি সসম্মানে প্রথম ইউএন উইমেন তার হেড হন। অসম্ভব। আর ওইটা আমাদের শিরিন শারমিন, কিন্তু উনি দেশের জন্য বিদেশে আর গেলেন না। হ্যাঁ, সো আই ফিল ব্যাড যে এইরকম একটা ভালো মানুষ, এইরকম একটা সৎ, এইটা একটা মেধাবী, যারা রাজনীতিদের, শেখ হাসিনার, এটা আমি আই মাস্ট থ্যাংক শেখ হাসিনা যে এইরকম একটা মেধাবীকে, এইরকম একটা সৎ লোককে রাজনীতিতে এসেছে। আমাদের দেশে অনেকেই রাজনীতিতে আসতে চায় না। আগের যুগে আমার দাদা যখন মন্ত্রী ছিলেন, প্রায় 17 বছর মন্ত্রী ছিলেন, 8 বছর স্পিকার ছিলেন, তখন কিন্তু তারা এই সম্পত্তি করার জন্য মন্ত্রী হতেন না, বরং মন্ত্রী টন্ত্রী হলে রাজনীতি করে সমস্ত সম্পত্তি ওই মানুষের তরে বিধি করে দিতেন। কিন্তু বর্তমানে ভালো লোক আর রাজনীতিতে অত আসে না। শেখ হাসিনা ওকে নিয়ে এসেছিলেন, কিন্তু আগামীতে আমার ভয় হয়, এই উনাকে যেভাবে আপনার হ্যারাস করা হলো, ভদ্রলোক, ভালো লোক, মেধাবী লোক আপনার রাজনীতিতে আসবে কিনা, এইটা আমার সন্দেহ হয়। সব চুর চামার, যত আপনার স্ট্যান্ডবাজি, বাটবার, এরাই হতো আগামীতে রাজনীতি আসবে। আর এরা যদি আসে দেশের রাজনীতিতে, দেশের ভবিষ্যৎ অন্ধকার, মানুষের উন্নয়ন হবে না, মানুষের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হবে না। তো এইটা একটা। আরেকটি জিনিস আমি সম্প্রতি বুঝলাম, যে ইউনূস সরকার যেভাবে রাজনীতিবিদদের, প্রায় শুনলাম 2,95,000 আওয়ামী লীগের লোকের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য দখল করেছে, লুটপাট করেছে, জ্বালিয়ে দিয়েছে। এইসব করলে পরে আগামীতে রাজনীতিবিদরা যারা রাজনীতি করবেন, তারা দেশে বাড়িঘর বানাবেন না, তারা তখন সরকারি কর্মচারীর মধ্যে বিদেশে টাকা পাচার করে ওখানে বাড়িঘর করবেন। আমাদের বড় সংখ্যক সরকারি কর্মচারীরা বিদেশে বাড়িঘর করেন। হ্যাঁ, তখন ওই রাজনীতিবিদরা যদি রাজনীতি করতে চাইবে, তিনি বিদেশে একটা ঘর বাড়ি বানাবেন, যাতে আমরা আমাদের বাড়িঘর বিদেশে বিক্রি করে দেশে গেলাম, গিয়ে আটকে গেছি, বুঝছেন? তো এই এই এক একটার পর এক একটি উদাহরণ দেশের ভবিষ্যৎ আপনার অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। হ্যাঁ, আমার কথা আজকে বেশি স্যার কড়া হয়ে যাবে, কিন্তু মনে হয় এইভাবেই চলছে, কারণ যখন বাটপাড়ের দেশ হয়ে যাচ্ছে, তাতে মানুষের মঙ্গল হবে বলে মনে হয় না। আজকে স্যার ভারতে ভারতে বা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, এদের সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী মিটিং ছিল। এরপরে তারা একান্ত বৈঠকও করেছেন তারা। এখন এই দিনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। ভারতের সাথে বাংলা আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক, ভারতের জনগণের সাথে একটা চমৎকার একটা সম্পর্ক আওয়ামী লীগের। এইটার প্রতিক্রিয়া কি হতে পারে? না, এটা সুখবর যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন, এবং তিনি ইউনূস সরকার যে ভারত বিদ্বেষী একটা মনোভাব বাংলাদেশে সৃষ্টি করেছিলেন, ওইটা খণ্ডানোর চেষ্টা করছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ। আমাদের প্রায় 4,200 বর্গ কিলোমিটার ওদের সাথে বর্ডার। আমাদের সমুদ্র বর্ডার, আর 180 মাইল মায়ানমারের সাথে, আর বাকি অধিকাংশই তিন দিক থেকেই ভারত।
ওর সাথে সুসম্পর্ক না করলে বাংলাদেশের উন্নয়ন খুব ব্যাঘাত হবে। আমরা বর্তমান পৃথিবীটা খুব ইন্টারডিপেন্ড, একে অপর প্রতি নির্ভরশীল। আমাদের সাথে ভারতের সুসম্পর্ক থাকলে ভারতেরও উপকার হবে, তবে আমাদের বেশি উপকার হবে। আমি এই জন্য পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় একটি স্ট্র্যাটেজি দিয়েছিলাম, তার নাম ছিল রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি ডক্ট্রিন, এবং এটা ভারতও গ্রহণ। তার মানে আমরা আমাদের এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবো। কারণ আমি দেখেছি যে সমস্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা থাকে, সেই সমস্ত দেশগুলো উন্নতি ত্বরান্বিত হয়। আমি এগুলো এক্সাম্পল আগেও বলেছি। একটি যেমন আমি প্রায় বলি সিঙ্গাপুরের কথা, তার সাথেও প্রতিবেশী রাষ্ট্রের কোনো ঝগড়াঝাটি নেই, যদিও একসময় মালয়েশিয়া তাকে এত দরিদ্র দেশ বলে বের করে দিয়েছিল, কিন্তু তার সাথে সবার সুসম্পর্ক, তার ফলে তার উন্নতি শনৈ শনৈ। এশিয়ার সে একটা টাইগার। একই অবস্থা আমি বলি ইউএই, তারও সুসম্পর্ক প্রতিবেশীর অন্যান্য আরব দেশগুলোর সাথে ঝামেলা টামেলা থাকে, সে কিন্তু আগে অনেকদিন থেকেই একটু আলাদা হয়েছিল। তার জন্য আবুধাবি, দুবাই এক্ষেত্রে পৃথিবীর হাব হয়ে গেছে। তা আমি সেই জন্যে দেখলাম, আর দ্বিতীয় মহাযুদ্ধের পরে সারা ইউরোপে শান্তি স্থিতিশীল ছিল, যার ফলে ইউরোপের শনৈ শনৈ উন্নতি। এই ইউক্রেন যুদ্ধের ফলে একটু ঝামেলায় পড়েছে, এখন তারা বড় কষ্টে আছে। তো আমি এই জন্য এই স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম। এটা আমার 3 নম্বর, আমার 3টা স্ট্র্যাটেজি: ইকোনমিক ডিপ্লোমেসি, পাবলিক ডিপ্লোমেসি, আর হচ্ছে রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি। এটা অনেকে বুঝে নাই, না বুঝে আমার বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন। আমি ভারতকে বলেছিলাম, তো তোমার উন্নয়নের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা খুব দরকার। আর মহর্ষ, কারণ পাক ভারতের আমরা কোন ভলকানিক অবস্থায়, আমরা খুব আবেগী জাতি। ছোটখাটো ইস্যু নিয়ে, ধর্মীয় ইস্যু কিংবা অন্যকে বিধ ইস্যু নিয়ে আমরা একে অপরে দোষারোপ করে জঞ্জাল সৃষ্টি করি, অশৃঙ্খলা সৃষ্টি করি, তখন উভয় দেশের অমঙ্গল বয়ে নিয়ে আসে। আমি খুব আনন্দিত যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়াতে গেছেন। কি আলাপ করবেন একটু শুনেছি, যে পানি চুক্তি আগামীতে, গঙ্গার চুক্তি এই বছরে আসছে আমার, তারপরে আপনার এই ট্রেড, ইন্ডিয়ার থেকে গ্যাস এগুলো কিনবেন। যদিও আগের সরকারে বলেছিল যে শেখ হাসিনা বাংলাদেশে বিক্রি করে দিয়েছে, আসলে একেবারে মিথ্যাবাদী এই ইউনূস সরকার। একটা বানোয়াট এবং আপনার এদের প্রপাগান্ডা মেশিন ছিল খুব ভালো। তবে ওনারা রিয়ালিস্টিক মনে হচ্ছে সেই দিক থেকে। তবে আওয়ামী লীগের উপরে কি আলোচনা হবে আমি জানি না। আমি মনে করি আমার দল আজকে প্রায় 20 মাস হয়ে গেল আমরা ক্ষমতাচ্যুত। এই 20 মাসে আমাদের যেগুলো সাংগঠনিক কাজ করার প্রয়োজন ছিল, আমরা এখন ওই ধারে কাছে নাই। আমরা এখনো এক আশায় দিন কাটাচ্ছি যে কোনো এক দৈবাক কারণে আমরা ফিরে আসব। আমার মনে হয় ওই আশা টাশা বাদ দিয়ে আমাদের প্রয়োজন, কারণ আমার দেশে বহু তৃণমূলের নেতাকর্মী আছে। আমার মনে হয় ওদের নিয়ে দলটাকে সংগঠিত করতে হবে। সংগঠিত করলে পরে অন্যরা, বিদেশিরাও দেখবে যে দল শক্ত অবস্থানে আছে, সংগঠিত, হতাশার মধ্যে নিমজ্জিত নয়। তো তখন তারাও আমাদের সপক্ষে আসবে। আর আমরা যতদিন ওই অন্যই আমাদের দিয়ে দিবে, আমি এটা বিশ্বাস করি না। অন্যরা আপনাকে সাহায্য করবে যখন দেখবে দেশের মধ্যে আপনাদের অবস্থান শক্ত অবস্থান, দেশের মধ্যে আপনারা কিছু করার সক্ষমতা রাখেন, তখন অন্যরা আপনার পাশে এসে দাঁড়াবে বলে আমি মনে করি। শুধু আমার মনে হয় এক্ষেত্রে উনি ইন্ডিয়ার সাথে কি আলাপ টালাপ করবেন আই ডোন্ট নো। তবে আমার মনে হয় আমাদের এখন চিন্তা করতে হবে, আমার দলে যারা এই চাঁদাবাদ ছিল, যারা আমার দলে করাপশন করেছে, আমার দলে দুর্নীতি করেছে, বদনাম করেছে, পজিশন বিক্রি করেছে পয়সা দিয়ে, এদের বের করে দেওয়া, এদের শাস্তি দেওয়া, হ্যাঁ, ওদের অনুতপ্ত হওয়া এবং দলটাকে শক্ত অবস্থানে নিয়ে আসা। কারণ আওয়ামী লীগ টিকে থাকবে যতদিন দেশের মানুষের হতাশা থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে, তারা আওয়ামী লীগের দিকে থাকবে। বর্তমানে দেশে যে অর্থনৈতিক মন্দা অবস্থা, সেই জন্য এইসব দেখে মনে হয় জনগণই কদিন পরে বলবে আওয়ামী লীগ তোমাকে সশ্রদ্ধ সালাম, তোমরা আসো, এসে আবার দায়িত্বটা নাও, যাতে আমাদের জীবনমানের উন্নয়ন হয়। হ্যাঁ, তো এই জন্য আমার উপদেশ হবে আওয়ামী লীগের প্রতি যে আপনারা এইসব ব্যাপারে চিন্তা ভাবনা করেন। এইটা ক্ষণকালীন ব্যাপার। আওয়ামী লীগের এইরকম সুনামি আসে,
24-এর সুনামিটা একটু বড় হয়েছে, বাট এটা ওভারকাম করা যাবে। আমি মনে করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে। তবে আমরা বসে থাকলে হবে না, আমাদের কাজ করতে হবে, সাংগঠনিক কাজটা খুব দরকার, এবং সেই সাথে আমাদের প্রচারণা। আমরা এতগুলো বড় বড় ইভেন্ট দেশে হলো, এই শিরিন শারমিন চৌধুরীর অ্যারেস্টটা একটা, যিনি স্পিকার তিনি তো কোনো দলের লোক না। আমার মনে হয় ওনাকে অ্যারেস্ট করার মূল কারণটা হলো যে ওরা ভাবছে আওয়ামী লীগ ওনাকে দিয়ে হয়তো নতুন আওয়ামী লীগ সংগঠন তৈরি হবে, সেই জন্য আগে ভাগে ওনাকে অ্যারেস্ট করে ফেলো। কারণ কথা উঠেছিল শিরিন শারমিন বা আব্দুল হামিদ, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট, ওদের নিয়ে নতুন আওয়ামী লীগ গড়ে উঠবে, সেই কারণে বোধহয় ওনাকে নিয়ে গেছে আগে ভাগে। কারণ আব্দুল হামিদ সাহেব বয়স্ক, শিরিন শারমিন স্টিল যথেষ্ট ইয়াং, যদিও স্বাস্থ্যের দিক থেকে বড় দুর্বল। হ্যাঁ, তাকে নিয়ে গেছে জেলে, যে যাতে ওরা দলটা গুছাতে না পারে। এটা একটা কারণ হইতে পারে, আই ডোন্ট নো, ইট ইজ পসিবিলিটি। বাট আমাদের দরকার যেটা, এই সবগুলো ইস্যুর উপরে, পাতানো নির্বাচন, 5ই অগাস্টের নির্যাতন, অ্যাট্রোসিটির 7.62 বুলেটের কাহিনী, এই প্রত্যেক, কিংবা $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে অভিযোগ, এইগুলো খন্ডিয়ে হোয়াইট পেপার পাবলিশ করা, জনগণকে পৌঁছে দাও, বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত কেন, এই ধরনের একটা পুস্তিকা। আপনার মনে আছে বাংলাদেশ শ্মশান কেন, সেটা বঙ্গবন্ধু পাবলিশ করেছিলেন। আমাদের এখন প্রয়োজন বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত কেন, এই নিয়ে আমাদের পেপার তৈরি করে জনগণের মধ্যে পৌঁছে দেওয়া। তাহলে আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ, জনগণকে নিয়েই আমরা আবার ফিরে আসবো বলে আমি বিশ্বাস করি। এইগুলোর প্রচারণা আমাদের খুব প্রয়োজন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো নতুন কোনো ব্যাপার না, গত 20 মাস ধরে এই পরিস্থিতিতে আছে আওয়ামী লীগ। এখন আইনগত একটা বিষয় কিন্তু দাঁড়ালো, সামনে একটা স্থানীয় সরকার নির্বাচন আছে, ওই সময় যাতে আওয়ামী লীগ কোনো ইলেকশন করতে না পারে, এটাও টার্গেট হতে পারে। এটা আপনি কি কি বলবেন, কিভাবে না, বা আওয়ামী লীগকে নিয়ে? আচ্ছা, নির্বাচনের উপজেলা কিসের স্থানীয় নির্বাচন হবে, আমাদের নেতাকর্মীরা, আমি যখন দেশে ছিলাম, তারা সবসময় বলতেন এই স্থানীয় নির্বাচনে নৌকা কাউকে দেওয়া উচিত না। কিন্তু আমি এটা আমাদের মাননীয় নেত্রীকে বলেছিলাম, যে আমার স্থানীয় নেতাকর্মীরা আমাকে বলেছেন যে আপনার উপজেলা কিংবা স্থানীয় নির্বাচনে এই নৌকা দেওয়া উচিত না, ওখানে যার যা যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে, সে বের হয়ে আসুক। আর তারপরে আমি ওনাকে বলেছিলাম যে আমি আমেরিকায় বহুদিন ছিলাম, আমেরিকাতে এই কংগ্রেস গভর্নর, এইগুলো সিনেটর, এইগুলোর ক্ষেত্রে পার্টি নমিনি করে, কিন্তু নিচে যে কাউন্সিলর হয় ওদের ক্ষেত্রে আপনার কখনো পার্টি নমিনি দেয় না, ওগুলো স্থানীয়ভাবে নির্বাচিত হয়ে আসে। বাট যারা পার্টির, এটা মনে হয় ভারতের অভিজ্ঞতা, ভারতে তো পঞ্চায়েত ইলেকশনটা আমি দলীয় ভাবে হয়। ভারতেরটা জানি না, আমি আমেরিকারটা ভাই বেশি ভালো জানি আর কি। তা আমি ওনাকে বলেছিলাম, নেত্রীকে বলেছি আমি এটা। তো নেত্রী বললেন, শুন রাখেন আপনার আমেরিকা, খালি আপনি আমেরিকা বলেন। আমি বললাম, আমি ওই দেশে ছিলাম, ওই দেশের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলাম, সেই জন্য আমি ওদের সিস্টেমটা জানি। হ্যাঁ, কারণ আমি তখন ওই জেলায় জেলায় জেলা সরকার করার একটা দাবি টাবি তুলেছিলাম, যেটা আমেরিকান সিস্টেম। হ্যাঁ, এখানে জেলায় জেলায় বলে না, এখানে স্টেট, সব স্টেট এবং সিটি, যাই হোক। তো উনি এটা আম, বললেন যে আপনি এই দেশে আসার 5 বছর আগে আমরা তৃণমূল পর্যায়ে এই নৌকা নিয়ে যাওয়ার আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। আমি বললাম সেটা হলে ভুল সিদ্ধান্ত হয়েছে। বলে না, আপনি কি বলতেছে আমার দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ভুল? আমি বললাম না, আমি সেটা বলি না, এটা হয়তো রিভিউ করার সময় এসেছে। যাই হোক, ওইটা আর হয় নাই। তা আমি যদি একদিকে, যদি স্থানীয় ক্ষেত্রে দল হিসাবে আওয়ামী লীগ যোগদান করতে না পারে, ক্ষতি নাই। তারা যারা স্থানীয় নেতৃত্ব চলে আসবে, এর মধ্যে অনেকেই দেখবে আওয়ামী লীগ গভর্নর, হয়তো ভয়ে, জীবনের ভয়ে, সম্পত্তি হারানোর ভয়ে অনেকে মুখ খুলে বলবে না, কিন্তু ওরা আওয়ামী লীগ তো সেইটাই, যে দেশের উন্নয়ন চাই সেই আওয়ামী লীগ। সুতরাং সে আপনার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, সুতরাং আই এম নট ভেরি ওয়ারিড অ্যাবাউট ইট। তবে এইটা দেশের জন্য লজ্জার বিষয় যে দেশের বৃহত্তর দল, যে দল এই দেশের স্বাধীনতা এনেছে, যে দল
আমাদের এই, আমি বাংলায় কথা বলছি, বাংলা কথা বলার এই মর্যাদা অধিকারটা আনয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাকে আপনি নিষিদ্ধ করলেন, আপনি বাপকে অস্বীকার করলেন। এইটা দেশের জন্য এবং এই এই তারিক জিয়ার দলের জন্য লজ্জার বিষয় এবং তারা অনুশোচনার বিষয়। তারা হয়তো এখন খুশিতে আছেন, কদিন পরে অনুশোচনা করতে পারেন। আমার মনে হয় উনি এই জামাতের প্ররোচনায়, জামাত অনেকদিন আপনার নিষেধাজ্ঞা ছিল। আমি যদিও কোনো দল নিষেধাজ্ঞা দেওয়া হোক তার আমি পক্ষপাতী না, আই ডোন্ট লাইক এই ব্যানিং অফ এনি পলিটিক্যাল পার্টি, কিন্তু দিয়েছিলেন ওনারা। হ্যাঁ, তো ওদের বোধহয় ওই প্রতিহিংসাটা তারা এবারে চরিতার্থ করলো আপনার তারিক জিয়ার মাধ্যমে। ওরা নিজেরা করে নাই, করেছে তারিক জিয়ার মাধ্যমে। তারিক জিয়াকে অসুবিধায় ফেলেছে, ওনার সরকারের স্থায়িত্বটা কমিয়ে ফেলছে বলে মনে হয়। এই যে নিষেধাজ্ঞাটা আদালতে গেলে তো টিকবে না। আমার সংবিধানে আছে হচ্ছে 38 অনুচ্ছেদে সংগঠন করে আমার নাগরিক অধিকার, আদালতে গেলে তো টিকবে না। প্লাস হচ্ছে বাইরে আমাদের পক্ষে যে জাতিসংঘের যে সর্বশেষ চিঠিটা, সেই চিঠিতেও আছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগের নাম উল্লেখ করে বলা আছে। এই জিনিসগুলোকে আমরা বাইরে কিভাবে নিয়ে যেতে পারি, অ্যাচিভ করতে পারি? না, তো এই জন্য প্রচারণাটা দরকার, সেই জন্য আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দরকার। আমি যেমন আমেরিকার একজন সিনেটরের অফিসে আলাপ করেছিলাম, আমি তাকে বললাম যে তোমার সে হলো ডেমোক্রেট, আমি বললাম এখন তো রিপাবলিকানরা সরকারে আছে এবং মিড টার্ম ইলেকশনে বলা হচ্ছে যে রিপাবলিকানদের ভরাডুবি হবে এবং ডেমোক্রেট যে জয় জয়কার হয়, তাহলে ভয় হচ্ছে গিয়ে আপনার তারা বর্তমান প্রেসিডেন্টকে ইমপিচ করার প্রস্তাব আনতে পারে। তো এই ক্ষেত্রে যদি প্রফেসর ইউনূসের পথ অবলম্বন করে আপনার আমেরিকার প্রেসিডেন্ট এই ডেমোক্রেটিক পার্টিকে ইলেকশন করতে না দেন, তাহলে তোমরা তো আর ইলেকশনে যেতেই পারবে না, তোমাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। তোরা বললো যে দেখো এই ধরনের অবাস্তব জিনিস আমেরিকায় কোনোদিন হবে না। বললো যে আমেরিকার রিপাবলিকান পার্টি এইটা গ্রহণ করবে। আমরা তো দূরের কথা, আমরা ডেমোক্রেট পার্টি আমাদের আসার আগেই রিপাবলিকানরা এটা গ্রহণ করবে না। তোমার দেশের খুব অমঙ্গল, তোমার দেশটা বড় বাজে দেশ। হ্যাঁ, তোমাদের দেশের ডেমোক্রেসি ম্যাচিউর করেনি, সেই জন্যই আমার দেশে ডেমোক্রেসি ম্যাচিউর করেছে। এই ধরনের একটি পার্টি, মেজর পার্টিকে ব্যান করতে গেলে ওই তার দলের লোকরা এটা নিষেধ করবে। আর তোমার দেশে যেহেতু ডেমোক্রেসি ম্যাচিউর করেনি, সেই জন্য তোমার দেশের সরকার এটা অর্ডার দিয়ে ব্যান করে দিল। তোমার দেশের লোকরা এই নিয়ে কোনো উচ্চবাক্য করলো না, আন্দোলন করলো না, সরকারকে নামিয়ে ফেললো না। এইটা কেমন করে? এইখানে এগুলো হলে পরে আমার দরকার নাই, আমার যে দল এটা করেছে তারাই এইটা আপনার কি করে এটা, যেহেতু এটা অযৌক্তিক সেই জন্যে। একই অবস্থা ইংল্যান্ডে হবে। ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি, এখন লেবার পার্টি ক্ষমতায় আছেন, ওনারা যদি বলেন যে কনজারভেটিভ পার্টি নিষেধাজ্ঞা দিলাম, ওরা ইলেকশন করতে পারে, ব্রিটিশ লোকটা এটা কোনোভাবে গ্রহণ করবে। তা আমাদের দেশের লোকের ম্যাচুরিটির অভাব এবং ডেমোক্রেসির প্রতি যে কমিটমেন্ট সেইটারও কিছুটা অভাব। হ্যাঁ, এবং তারা ভয়ে থাকে। এর ফলে কারণ আমাদের ডেমোক্রেসি হওয়ার পরেও আপনার একটা দুঃখের বিষয়, এটি আমার পার্সোনাল অবজারভেশন, একটা স্বাধীন দেশে মত প্রকাশের জন্যে, দলীয় কর্মকাণ্ড করার জন্যে কোনো লোক কোনোদিনই জেলে যাওয়া উচিত না। উপনিষেবিক রাজত্বের দেশে, ব্রিটিশ রাজত্বে যারা রাজনীতি করতেন তাদের জেলে নিত বা সম্মানে রাখতো। কিন্তু আমি প্রায় ভয় পাই আমার সরকারের সময়ও, যে আপনি একটা দলের হলে ওই দলের কারণে আপনাকে জেলে দিয়ে দেয়। আমার কাছে এটা খুব তাজ্জব মনে হয়। স্বাধীন দেশে মত প্রকাশের জন্য কোনো লোকরেই জেলে নেওয়া উচিত না, এই শাস্তি দেওয়া উচিত না, এটা একেবারে ব্যান করে দরকার। জেলে যাবে ক্রিমিনালরা, চুর চামার এগুলো যাবে, আপনার মানুষ হত্যা করেছে তারা যাবে। জেল শুড বি অনলি ফর ক্রিমিনালস, নট ফর পলিটিক্যাল লিডার্স। কিন্তু দুঃখের বিষয় আমাদের জ্ঞান এখনো হয়নি, আমরা এখনো ওই মধ্যযুগীয় অবস্থায় আছি বলে মনে হয়। আমরা এখন ঔপনিবেশিক
আপনার নীতি নীতি, আর আমাদের পুলিশদেরও ট্রেনিংও বোধ হয়, জেলের লোকদের ট্রেনিংও, জাজদের ট্রেনিং, আমাদের লয়ারদের ট্রেনিংও বোধ হয় ওই মধ্যযুগীয় ট্রেনিং, যার ফলে তারা এখনো উন্নত হয়নি। আমি আমেরিকায় তো পলিটিক্যাল কারণে কাউকে জেলে যেতে দেখি না। You see, আপনি যদি সন্ত্রাস করেন দেন ইউ হ্যাভ এ পসিবিলিটি, আদারওয়াইজ হোয়াই শুড ইউ বি জেলড। তো যাই হোক, এটা দুঃখের বিষয়। এটা যে কবে পরিবর্তন হবে জানি না। আমরা এগুলো পরিবর্তন করতে পারিনি, আমরা পারিনি, এটা আমাদের অক্ষমতা। আপনি গত কয়েক মাস ধরে এই কথাগুলো বলেই যাচ্ছেন। ডকুমেন্টেশন দরকার, আন্তর্জাতিক নানা ফোরামে অবশ্যই আমাদেরকে নিয়ে যাওয়া দরকার। এগুলার কোনো আউটকাম দেখেন? একজন আমাকে ফোন করেছিলেন এবং তারা বললেন যে তারা কিছু ডকুমেন্টেশন করতেছেন। সো আই ওয়াজ ভেরি প্লিজ, এবং এর নেতৃত্ব যিনি দিচ্ছেন আমি ওনাকে যথেষ্ট রেসপেক্ট করি। আপনি জানেন সাংবাদিক বদরুল সাহেব, হ্যাঁ, এই যে আমাদের কলামিস্ট, তো উনি এর নাকি নেতৃত্ব দিচ্ছেন। এটা ইউনুস কি জিনিস, হোয়াট ইজ ইউনুস, তার উপরে তারা একটা ডকুমেন্টেশন তৈরি করতেছেন, হুইচ ইজ গুড। কারণ আমি এখানে কিছু লোকের সাথে, আমার পুরনো বন্ধু বান্ধবের সাথে যখন সাক্ষাৎ করলাম, আমি বললাম যে ইউনুস সাহেব ভালো করতেছে না, ওরা বলে তোমার হিরো, তোমাদের হিরো ব্যাংকার টু দ্য পুয়ার, সে এত নম্র ভদ্রলোক, আর তুমি তার বিরুদ্ধে বলতেছো, এটা কেমন করে? আমি বললাম যে দেখেন ওনার রাজত্বে কি হচ্ছে। তো তারা সহজে এইটা বলে, তুমি আর সরকার বাদ হয়ে গেছে বলে তোমরা এইরকম অভিযোগ করছো। তো এবারে একটা সুবিধা হয়েছে যে ইউএন একটা রিপোর্ট দিয়েছে, হ্যাঁ, এখন ওইটা দিয়ে আমরা যদি বলি যে দেখো ইউনুসের রাজত্বে কি হয়েছে, ওইটার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। কারণ আমরা বললে পরে ওরা মনে করে, আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম ভেরি অবজেক্টিভ, এই গত বছরের জুলাই মাসে পাবলিশ করেছি, ইউএনের লোকজনকেও দিয়েছিলাম। কিন্তু ওরা যেহেতু আমি দলীয় লোক, সেই জন্যে আপনার ওদের গ্রহণযোগ্যতা কম ছিল। তবে এই বদরুল সাহেব, উনি যদি, ওনারা যদি করেন এবং সবাইকে নিয়ে, এবং অবজেক্টিভ, ইট হ্যাজ টু বি ট্রু, এতে কোনো আপনার মিথ্যা তথ্য দেওয়া যাবে না। তা আমি সেটাই বলেছি, মিথ্যা তথ্য দেওয়া যাবে না, সবগুলো আপনার সত্য তথ্য, ঘটনা যেগুলো অলরেডি পাবলিশ, এইগুলো দেন, তাহলে আমাদের ইট উড বি এ গুড হ্যান্ড, গুড ডকুমেন্ট। তখন যারা এই যে 100 জন সিভিল সেলিব্রিটি এবং নোবেল লরেট ইউনেস্কে বহুত বন্দনা করেছেন, তাদের কাছে পৌঁছান, দেখেন, তখন তার দায় হলে সেকেন্ড থট। কারণ তারা অতদিন এক পেশি শুনেছেন। তা আমি মনে করি, আমার এটা বিশ্বাস যে মানুষ হচ্ছে গিয়ে এথিক্যালি মরালি অলওয়েজ স্ট্রং, কিন্তু তার জন্য সে তথ্য চায়, সঠিক তথ্য চায়। তথ্য না হলে আমি বললে ওইটা গ্রহণ করবে না, তথ্য দিয়ে বললে তখন সেটা গ্রহণ করবে, তখন আমাদের হাতটা জোরালো হবে। আমরা তো অন্যায়ের পক্ষে না, আমরা ন্যায়ের পক্ষে। আমার দলের যদি কোনো অন্যায় হয় থাকে, আমরা সেটা স্বীকার করব, হ্যাঁ, তাহলে গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, জনগণের কাছে আমাদের, যখন বিদেশিদের কাছে আমার গ্রহণযোগ্য, তখন উই ক্যান বি ফোর্স, হ্যাঁ, তখন রিয়েলি উই ক্যান বি এ ফোর্স। তখন কিন্তু দি টিরেন্টস, মানে শক্তিশালী টিরেন্ট, সেও কিন্তু তার রাজত্ব টোলটোলমান হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি মনে করি আমাদের ইনফরমেশনটা, সত্য ইনফরমেশনটা সবচেয়ে প্রয়োজন, এবং এইগুলো ডিসিমেন্ট, মানুষকে জানিয়ে দেওয়া, মানুষ জানতে হবে কি হয়েছে না হয়েছে। আহ, এক লাইন না, তথ্য দিয়ে বলা যে এই হয়েছে। এই যেমন ওরা বলেছে যে আওয়ামী লীগের সময়ে 234 কোটি, 34 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। আমি আজকে দেখতেছিলাম যে আওয়ামী লীগের 15 বছরে সর্বমোট বাজেট হলো 230 বিলিয়ন ডলার। হ্যাঁ, বাজেট সর্বমোট 230। ওই বাজেট দিয়ে সরকারি কর্মচারীর বেতন হয়েছে, দেশে অনেক উন্নয়ন হয়েছে, তারপরে বিভিন্ন রকম লোক টাকা পেয়েছে, আহ, বহু বড় ছোট সব রাস্তাঘাট এই হয়েছে। পদ্মা সেতু থেকে মেট্রো রেল, পদ্মা ব্রিজ, যেগুলো বড় বড় প্রজেক্ট, যেগুলো বুঝলাম, আমি কিছু লোনও নিয়েছি। কিন্তু এই যে বাজেট থেকে মানুষের বেতন পেয়েছে, তার সংসার চলেছে, হ্যাঁ, খাদ্য দেওয়া হয়েছে, কত কিছু, এই 230 বিলিয়ন দিয়ে এগুলো হয়েছে। কিন্তু আমাদের আহাম্মক কিছু অর্থনীতিবিদ ভাবাবেগে, কাল্পনিক, উনারা বলে ফেললেন 234 বিলিয়ন পাচার হয়েছে। এর হিসাব এখনো দিতে পারে নাই।
এবং তাদের লাইন ধরে তারেক রহমান পার্লামেন্টে বলেছে, এটা তারেক রহমান এটা পার্লামেন্টে বলেছে। তার তাদের লাইন ধরে ইদানিং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কোনো চিন্তা ভাবনা করে, আপনার ইনকাম হলো 100 টাকা আর আপনি 110 টাকা চুরি করে ফেলেছেন, এটা কি হয়? হ্যাঁ, উনি একটু চিন্তা ভাবনা করলো না। এটাই এখানেই মনে হয় শিক্ষার এবং অভিজ্ঞতার দৈন্যতা, অপরিপক্কতা। তিনি তুতা পাখির মতো বলে ফেললেন $234 বিলিয়ন পাচার হয়েছে। তো বাচ্চার যদি হয় তাহলে একটু কবে খেয়ে পাচার, আমাদের দেশে পাচার করে মূলত আপনার এই ব্যবসায়ীরা যখন ইম্পোর্ট এক্সপোর্টের সময় ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে, এইটা একটা বড় হাতিয়ার। আর হলো সরকারি কর্মচারীরা কিছু পাচার করে, কিন্তু এত ব্যাপার আকারে পাচার রাজনীতিবিদরা খুব পাচার করে না। আমি এক সময়ে, এটা আপনাকে আগেও বলেছি, এই কানাডার কথাই বলেছি, এই কানাডায় বেগম পাড়া আছে, এটা খুব হইচই হয়েছিল মাঝখানে। আমি তখন এর উপরে তথ্য নিতে লাগলাম। আমি তথ্য নিয়ে পেলাম 28টা বাড়ি ওখানে বাঙালিদের, বাংলাদেশিদের। হ্যাঁ, সবাই যে বাংলাদেশ থেকে টাকা এনে বাড়ি করেছে এমন না। হ্যাঁ, কিন্তু 28টা বাঙালিদের। এর মধ্যে 28টার মধ্যে 4টা হলো রাজনীতিবিদ, দুই দলের, বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলের। আর বাকিগুলো 24টা বাড়ি হচ্ছে গিয়ে আপনার সরকারি কর্মচারী, ব্যাংকার, আপনার এনজিও নেতা, তারপরে হচ্ছে গিয়ে সিভিল সোসাইটি লিডার, আর সরকারি কর্মচারীদের, অনেক সরকারি কর্মচারীদের। ইভেন একজন ওসি, তারও একটা বাড়ি আছে ওখানে। হ্যাঁ, তার মেয়ে ওখানে বাড়ি দেখাশোনা করে। তো তখন আমার কাছে খুব তাজ্জব মনে হলো। আমি তখন জিজ্ঞেস করলাম, ব্যবসায়ী 3জন মাত্র ব্যবসায়ীর ওখানে বাড়ি। আমি তখন বললাম যে ব্যবসায়ীরা কেন ওখানে বাড়ি বানায় নাই? তো একজন বললেন, এক ব্যবসায়ী বললেন যে ব্যবসায়ীরা যখন ক্যাপিটাল পায় সেটা দেশে ইনভেস্ট করে, কারণ দেশে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি। বাড়ি করে সে টাকাটা আটকে রাখতে চায় না। আর রাজনীতিবিদরা কেন বিদেশে বাড়ি করে না? বিদেশে বাড়ি করে সে তো দেশেই থাকে, দেশেই তো সে মাতব্বরি করতে চায়, সেই জন্য সেও বিদেশে করে না। যার ছেলে মেয়ে আছে, বউ ওখানে থাকে, হ্যাঁ, সে একটা ওখানে বউয়ের তারায় বিদেশে বাড়ি করে, কিন্তু রাজনীতিবিদও বিদেশে বাড়ি করে না। করে সরকারি কর্মচারী তারা রিটায়ারমেন্ট পরে বিদেশে থাকার জন্য, ভালো অবস্থানে থাকার জন্য এসব করে। সো দ্যাট ওয়াজ এ আই ওপেনার। হ্যাঁ, যে আমরা, আপনার মিডিয়া যেগুলো অভিযোগ করে আসলে ওগুলো সব সত্যি না। অনেক ক্ষেত্রে একটু বাড়াবাড়ি, আমাদের যে বাড়াবাড়িটা একটু বেশি, এই জন্য বাড়াবাড়ি করে রাজনীতিবিদরে আপনার ওরাদের সহজে ওদের ধরা যায়, ওদের কথা বলে, কিন্তু বাকিদের কথা ভয়ে বলে না, কারণ ওরা পার্মানেন্ট যারা সরকারি কর্মচারী, এরা সবসময় ক্ষমতায় থাকে, ওই জন্য ওদের খেপাইতে চায় না, সেই জন্য ওদের কথা তো বলে না। আপনি যে সৈয়দ বদরুলের উদ্যোগটার কথা বললেন, ডকুমেন্টেশনে, ওই হ্যাঁ, ডকুমেন্টেশন যদি প্রপারলি হয়, এই যে ইউনেস্কো তো লোক ছিল না সারা দেশে, সারা দেশে এই দখল, দুর্নীতি, নানা কিছু বেশিরভাগ করছে বিএনপির লোকজন, কিন্তু হ্যাঁ, এখানে তাদের ইয়েগুলো চলে আসবে সেখানে। হ্যাঁ, না একটা হোক ডকুমেন্ট ওনারা করতেছেন, হুইচ ইজ ওয়েলকাম। বাট আমি মনে করি আমাদের দল হিসাবে আমাদের নেত্রী শুড ইনস্ট্রাক্ট সার্টেন পিপল। নিশ্চয়ই আমাদের একটা প্রচার বেঘাপ ছিল, আমি ওইসব অত জানি টানি না। হ্যাঁ, তাদের একটা দায়িত্ব হওয়া উচিত যে ডকুমেন্টেশন গুলো বের করা। হ্যাঁ, এবং প্রচার খালি বার করলে হবে না, ব্যাপক প্রচার বিদেশি বিদেশি ল্যাঙ্গুয়েজে। তাহলে আসলে কি হচ্ছে এটা, আর দ্যাট উড বি শক্তিশালী হাতিয়ার আমাদের। কারণ আমি তো কালকে সরকারে যেতে চাই না, আমি যেতে চাই যে কি হচ্ছে সেই কাহিনীগুলো বলার পরে জনগণ যদি আমাদের ডাকে তখন আমরা যাবো। এবং জনগণ সত্য তথ্য জানলে ওইসব তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইতিমধ্যেই বিরাট সংখ্যক বাংলাদেশিরা, এরা সবাই আওয়ামী লীগ করে এমন না, তারা মনে আগের সরকারই ভালো ছিল। আমরা শেষ করবো স্যার আজকে, আজ সিনিয়র সিটিজেন হিসেবে আওয়ামী লীগের সারা দেশের গ্রাসরুটের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো আহ্বান অথবা পরামর্শ যদি কিছু থাকে? হ্যাঁ, আমরা তো বয়স হয়ে গেছে, এখন তো আমরা গর্তের দিকে যাওয়ার ওইটা নিয়েই ব্যস্ত, কবে কখন সময় হয়ে যাবে। আমার যে বয়স হয়েছে, আমার অনেক বন্ধু বান্ধবরা চলে গেছেন। হ্যাঁ, শুধু আমাদের আর চাওয়া পার এমন না। তো আমরা
উদ্দেশ্যটা হলো যে দেশটা গঠন করার জন্য আমরা আমাদের যৌবন হারিয়েছি, আমরা অনেক দিন এর জন্য পিছনে এই বাংলাদেশকে একটা সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্ন, একটা উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি আমরা দেখতে চাই। বিদেশে আমি আমি প্রায় বলি, ঘুম থেকে উঠে দেখেন হট ওয়াটার আছে, ঘুম থেকে উঠে দেখেন ইলেকট্রিসিটি আছে, ওইসবের জন্য কোনো চিন্তা করতে হয় না। আমাদের দেশে ঘুম থেকে উঠেই বাতি আছে কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা, পানি আছে কিনা, পানি থাকবে কিনা, এই একটা শঙ্কায় থাকে মানুষ। রাস্তায় চলা যাবে কিনা, এইগুলোর একটা শঙ্কায় থাকে। আমি চাই আমাদের দেশে এই বিদেশের মতো অবস্থান হবে। আপনার বাড়ি কেউ লুট করবে না, বেদখল করবে না। হ্যাঁ, এইগুলো আমি চাই। আমি চাই মানুষের বাচ্চা স্কুলে যাবে, নির্বিঘ্নে যাবে, মা সাথে করে যাওয়ার প্রয়োজন পড়বে না। রাত 1টা বা 2টার সময় মেয়ে কাছ থেকে একা একা ফিরে আসবে, তাকে কোনো লোকে অত্যাচার করবে না। সেই বাংলাদেশ আমি চাই। এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে সেইটার একটা আশা, সেইটা অর্জনের জন্য যেটা প্রয়োজন আমি মনে করি সেটি হচ্ছে আমার জেলায় জেলায় জেলা সরকার। আমাদের মানুষের সৃজনের শক্তি আছে, সৃজনের শক্তিটা কাজে লাগাতে হবে। প্রত্যেক জেলায় নির্বাচিত সরকার হবে, সেখানে যে গভর্নর হবে তার একটা পরিষদ থাকবে, তারা নির্ধারণ করবে যে ওখানে সরকারি কর্মচারী কোন কোন ডিপার্টমেন্ট থাকা উচিত, কোন কোন সরকারি কর্মচারী কি ধরনের বেতন প্রিভিলেজ। বিভিন্ন জেলায় একই সরকারি কর্মচারী বিভিন্ন বেতন হবে। আমেরিকায় যেমন এইটা, আমি যখন ম্যাসাচুসেটসে ছিলাম, সেইখানকার গভর্নরের বেতন ছিল 1,10,000, আর একই সময় আরকানসার গভর্নর ছিলেন বিল ক্লিন্টন, তার বেতন ছিল $35,000, কারণ ওটাও দরিদ্র জায়গা। হ্যাঁ, বা ম্যাসাচুসেটসে সবচেয়ে বেশি জোর দিত এডুকেশনে, সেই জন্য সুপারিনটেন্ডেন্ট এডুকেশন, উনার বেতন ছিল $1,79,000, সবচেয়ে বেশি বেতন। তা ওটা স্থানীয় রিপ্রেজেন্টেটিভ ঠিক করে, তার ইনকামের বেসিতে, তার প্রায়োরিটি বেসিসে করে। আমি চাই সেই ধরনের আমাদের স্থানীয় সরকার হবে, জেলায় জেলায় জেলা সরকার। আর কেন্দ্রীয় সরকার 7-8টা মিনিস্ট্রির বেশি কেন্দ্রীয় সরকারে থাকবে না, বাকি সব এই যে ল অ্যান্ড অর্ডার এই সবই চলে যাবে কেন্দ্রীয় সরকার। আপনার আয়করের জন্য আর আইনের জন্য তারা থাকবে, আর বাকি সবই, আর বৈদেশিক সম্পর্ক, আর বাকি ডিফেন্স, আর বাকি সব স্থানীয় সরকার কাছে পৌঁছে দেবে। এই ধরনের সরকার যদি হয়, এটা কেমন করে হবে? এটার জন্য ব্যাপক প্রচারণা। এই ধরনের স্থানীয় সরকার হলে আপনার আপনার স্টেটে আপনি আপনার ইনভেস্টমেন্ট চান, এই জন্য কি জন্য ছাড় দিবেন সেগুলো আপনি ঠিক করবেন, যেটা চায়নাতেও আছে। চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি, কিন্তু স্থানীয় কমিউন সে ঠিক করে দেয় যে আমার এলাকায় ব্যবসা আনার জন্য আমি কম ট্যাক্স চার্জ করবো, আমেরিকার মতোই। হ্যাঁ, আমেরিকা একটা কম্পিটিশন, জেলায় জেলায় আপনার স্টেটে টেস্টে কম্পিটিশন, আমার কম এলাকাকে আমি ভালো করবো সেই। আমি এই ধরনের এইটা আমাদের যারা বয়স হয়ে গেছে আমরা এটা চিন্তার মধ্যেই নাই। আমি এই জন্য মনে করি যে আমার দলকে আপনার প্রবীণ এবং নবীনদের নিয়ে গড়ে তুলতে হবে, এবং ব্যাপক প্রচারণা এইসব নিয়ে আলোচনা। আমাদের হোল ফিলসফি শুড বি চেঞ্জ। আমরা এখন তো একটা রাজার দেশের মতো থাকি, একজন যিনি প্রধানমন্ত্রী হন তিনি হলেন গিয়ে দেশের রাজা, আর তার ছেলে মেয়ে হলো গিয়ে সব প্রিন্সেস এবং ক্রাউন প্রিন্স, এইসব এখনো তাই হচ্ছে। এইগুলোর ব্যাপক পরিবর্তন হবে যদি আমি জেলায় জেলায়, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন জেলায় জেলায় জেলা সরকার, এইটা হলে আমার মনে হয় দেশের উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে। প্রথম 2-1 বছর অসুবিধা হবে, কিন্তু ইন দ্য লং রান, কারণ আমেরিকাতে এটা পরীক্ষিত সিস্টেম এবং ইট ওয়ার্কস। আমি সব সরকারে আমার প্রস্তাব দিয়ে যাচ্ছি, কেউ পাত্তা দেয় না। এটা ব্যাপক পরিবর্তন, কেউ পাত্তা দেওয়ার ক্ষমতা, সরকারি কর্মচারীরা এটা কোনো মতেই পছন্দ করে না, কারণ তাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। সে ডিসি কিসে বলে, মেয়র সাহেব নিয়োগ করবেন পুলিশ কমিশনারকে, মেয়র সাহেব নিয়োগ করবেন কারা পুলিশ হবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ডিসেন্ট্রালাইজ থাকবে, ডিভলভিং টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের লোকরা এইসব পছন্দ করে না। এই জন্য প্রয়োজন প্রচারণা। প্রচারণা হলে পরে শিক্ষা, শিক্ষা হলে পরে তখন জনগণ নিজের তাগিদে এটা করবে। দাবি হবে জনগণ থেকে যে আমরা পরিবর্তন। আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য
আমরা যে সোনার বাংলা করতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জন করতে চাই, তাহলে আমার জেলায় জেলায় জেলা সরকারের এই প্রস্তাবটা বিপুল রাজনৈতিক এজেন্ডা হিসাবে গ্রহণ করা উচিত এবং এইটা নিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত। এখন আপনি বলবেন যে আপনি এটা দায়িত্ব, নো ওয়ে, এগুলো আমি আইডিয়া দিতে পারি, কিন্তু দায়িত্ব যারা রাজনীতি করবেন তারা এইটার একটা করতে পারেন। তবে একটা সেল তৈরি করা উচিত, এই জেলায় জেলায় জেলা সরকার হলে মানুষের কি উপকার হবে, এবং এটা প্রত্যেক জেলায় এরা সেমিনার ওয়ার্কশপ করা উচিত, তারা করবে যেটা ভালো মন্দ। হ্যাঁ, সবচেয়ে ভালো এমন না, মন্দ দিকটা কি আছে সেটা আপনি বলেন, তারপরে মানুষ যদি গ্রহণ করে, আমার ধারণা দ্যাট উড বি ওয়ে হেড ফর বাংলাদেশ, আপনার এই গোল্ডেন বেঙ্গল করার, সোনার বাংলা তৈরি করার। আর নতুবা আমরা ওই যে তিমিরে আছি, হতাশার মধ্যেই থাকবো, আর শুধু উপরওয়ালার দিকে তাকায় থাকবো যে উনি আমাদেরকে, উপরওয়ালা আপনাকে সাহায্য, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, যারা নিজেদের অবস্থার পরিবর্তন করতে চায়, মহান আল্লাহ পাক তাদের সাহায্য করেন, এটা মনে রাখতে হবে। আমরা নিজেরা নিজের অবস্থান পরিবর্তন করতে না চাইলে আল্লাহ আমাদের সহায়তা করবেন না। এই জন্য আমাদের এখন বড় দায়িত্ব নিজেদের অবস্থান আপনার ভালো করার জন্য প্রচেষ্টা চালা, তাহলে মহান আব্বুল আলমিন আমাদের সাহায্য করবেন। আর আমি আমার দলকে বলি যে এইসব বুদ্ধি চিন্তা ভাবনা করেন, থিঙ্ক অ্যাবাউট ইট, দিস উড বি এ ডাইনামিক চেঞ্জ ইন দ্য হোল ফিলসফি অফ মাই ওন পার্টি। অনেক ধন্যবাদ স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনার দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ, তারা যে আমার কথা যদি